বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন স্টুডিওতে একরামুল হক সায়েম, সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। আমি আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এরপর আমরা এই তথ্যগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী 90 দিনের জন্য সব আমেরিকান বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করেছেন। তবে এই অবস্থায়ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেছেন, রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না, এজন্য প্রধান উপদেষ্টা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এবং শফিকুল আলম আরও বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে, এতে 170টি দেশ অংশ নেবে। রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সম্মেলনের সহ আয়োজক জাতিসংঘ। এবং তিনি বলেন যে রাখাইন প্রদেশে একটা বড় রকমের মানবিক বিপর্যয় চলছে। বিপর্যয়ের মূল কারণ হচ্ছে সেখানে একটি সিভিল ওয়ার চলছে। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার আর্মির একটা বড় ধরনের ক্ল্যাশ হচ্ছে, সে কারণে আরও 70,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। গত বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত 70,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এরপর আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত 3 সুপারিশ নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিশেষ করে বিদায় নেয়ার পর ইসির বিষয়ে তদন্তভার সংসদীয় স্থায়ী কমিটির হাতে দিলে এবং সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ করার সুপারিশ বাস্তবায়ন করা হলে তা ইসির স্বাধীনতা খর্ব করবে বলে মন্তব্য করেছেন তিনি। এটি বাংলাদেশ স্থানীয় সময় রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিষয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন আয়োজিত আরএফইডি টক অনুষ্ঠানে কথা বলেন সিইসি। এই অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের সার সংক্ষেপ নিয়ে ইসির অবস্থান তুলে ধরেন সিইসি। সেই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতির কথাও বলেন তিনি। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি এর সাথে, বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরই মধ্যে 150টি সুপারিশ সম্বলিত প্রাথমিক একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছেন বা জমা দিয়েছেন। আরেকটি তথ্য তা হচ্ছে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথার লড়াই থামাতে উদ্যোগী হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের অথবা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয়। তিনি রবিবার ফেসবুক পেজে লিখেছেন যে এটি ভুল বোঝাবুঝি, গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিন পেয়েছি। আসিফ নজরুল বলছেন, ওই ভুল বোঝাবুঝির ফলে গত দুদিন ফেসবুক গুজবে ভরে গিয়েছিল। ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। আতঙ্কিত হয়ে আমার কাছে 2-1 ফোনও করেছেন ঘটনা কি জানার জন্য, এমনটা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবং তারপর যে তথ্যটি তা হচ্ছে যে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইফতেদিয়া মাদ্রাসা শিক্ষকদের উপর জল কামান, কাঁদানো গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এটি রবিবার রাজধানীর শাহবাগ মোড়ে ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইফতেদিয়া মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ 6 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইফতেদিয়া মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জল কামান নিক্ষেপ করে, পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এবং সবশেষ আরেকটি তথ্য একটু আমি তুলে ধরি, তা হচ্ছে যে 7 কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগে রাজধানীর 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, 7 কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, 7 কলেজের বিষয়ে কিছু জানেন না। তারা আরও অভিযোগ করেন শিক্ষার্থীরা যে এ বিষয়ে 21 দিন আগে
তাকে স্মারকলিপি দেয়া হলেও সেটি পড়েননি। 7 কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন, তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব আমাদের আজকের দুজন আলোচকের সঙ্গে। আমি প্রথমে একটু আসতে চাই একরামুল হক সায়েম, যেই বিষয়টি নিয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচ্য বিষয় এবং যে বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ সবচেয়ে বেশি এবং আলোচনাও সবচেয়ে বেশি হচ্ছে, আমি আসি আপনার কাছে। তা হচ্ছে নির্বাচন নিয়ে কি হচ্ছে, নির্বাচন কবে হবে, নির্বাচন সংস্কার এবং অন্যান্য যে সংস্কার প্রক্রিয়া রয়েছে সেগুলো কতদূর, কি অবস্থা, সবকিছু মিলিয়ে সবশেষ একটি বিষয়ে যে আটকাচ্ছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, সেটি হচ্ছে নির্বাচন। সেই জায়গায় যদি আমরা আসি, আমি সংক্ষেপে প্রশ্নটি রাখি। যেমন শুরুতে বলছিলাম কিছু তথ্য, সিইসি আজকে এক অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন, সেখানে এই যে ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা ইসির কাছ থেকে যে সরিয়ে নেওয়ার সুপারিশ, এই বিষয়টি নিয়ে খুব একটি সন্তুষ্ট নন সিইসি, যেমনটা আমরা দেখতে পারলাম। তিনি কি বলেছেন, অথবা এই বিষয়টি আপনি কিভাবে দেখেন, এই যে ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতাটা ইসির থেকে সরিয়ে নেয়ার যে একরকমের সুপারিশের বিষয়টি? জি আশফাক, আপনাকে ধন্যবাদ। মূলত আসলে প্রধান নির্বাচন কমিশনার এই সংস্কার প্রস্তাব নিয়ে প্রথমবার খুব আনুষ্ঠানিকভাবে বলতে আমাদের যে সংগঠন আরএপিডির ব্যানারে তিনি খুব খোলামেলা আলোচনা করেন এবং খুব খোলামেলাভাবে প্রস্তাবের বিভিন্ন বিষয় তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তুলে ধরেন। সেখানে 3টি বিষয়ের কথা আপনি যেমনটা বলছিলেন, 3টি বিষয় আসলে অসন্তুষ্ট না। উনি সরাসরি বলেছেন যে এই 3টি বিষয় নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করবে। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়। আপনি জানেন যে নির্বাচন কমিশনের বর্তমান যে আইন, এই আইনে এক ধরনের দায় মুক্তি দেওয়া আছে নির্বাচন কমিশনকে, অর্থাৎ নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংবিধানে এমন একটি অনুচ্ছেদ রয়েছে। সেই প্রেক্ষিতে নির্বাচন সংস্কার কমিশন মনে করেছে যে নির্বাচন কমিশনকেও দায়বদ্ধ করতে হবে, তাদের ক্ষমতা যেমন বাড়াতে হবে, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সেই দায়বদ্ধতার প্রেক্ষিতে তারা একটি প্রস্তাব তাদের সুপারিশে দিয়েছেন। সেখানে প্রস্তাবটি হচ্ছে এরকম: সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করতে পারবেন। এরকম একটি বিধান সংযুক্ত করার কথা বলেছে সংস্কার কমিশন। এটা সংবিধানে হতে পারে, সংযোজন হতে পারে। এখানে মূল আপত্তিটি ছিল যে সিইসির বক্তব্য ছিল যে কোনো সংসদ সদস্যের সাথে নির্বাচনের সময় তাদের মতের ঐক্য না থাকতে পারে, অর্থাৎ কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোনো পৌরসভা নির্বাচনের সীমানা নিয়ে এক ধরনের আবেদন করতে পারে কোনো সংসদীয় এলাকার সদস্য, অর্থাৎ সংসদ সদস্য হতে পারে, কোনো সংসদীয় এলাকার সীমানা নিয়ে কোনো ধরনের আবেদন থাকতে পারে। সেই আবেদনটি হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঞ্জুর করা হলো না, বা এ ধরনের যে কোনো বিষয়ে ওই সংসদ সদস্যদের সাথে এক ধরনের দূরত্ব থাকতে পারে। সেই দূরত্বের সুযোগে পরবর্তী সংসদে এই কমিশন যখন তার মেয়াদটি শেষ করবে, সেক্ষেত্রে সংক্ষুব্ধ হয়ে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় আসতে পারে। এই যেহেতু সংসদীয় কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারবে, সংসদীয় কমিটি তদন্ত করতে পারবে, সেক্ষেত্রে এই সংসদ সদস্য হয়তো সংক্ষুব্ধ হয়ে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণে উৎসাহিত হতে পারে। সেই জায়গায় বলা হয়েছে সংসদীয় কমিটির কাছে যদি এই ধরনের ক্ষমতা যায় তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে। আর 2টি বিষয় বলা হয়েছে, একটি হলো স্বাধীন স্বতন্ত্র জাতীয় পরিচয়পত্রের জন্য যে একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ, এটিও যদি আমি আপনাকে একটুখানি তাদের প্রস্তাব থেকে পড়ে শোনাই। সেটি বলেছে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠন করা, যার দায়িত্ব হবে জাতীয় পরিচয়পত্র প্রণয়ন, সংরক্ষণ ও বিতরণ। আপনি জানেন যে নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে এনআইডির কার্যক্রম। গত সরকার একটি আইন করেছিল, সে আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই এনআইডির কার্যক্রমকে দেওয়া হয়েছিল, কিন্তু যদিও আনুষ্ঠানিকভাবে আইন করলেও আনুষ্ঠানিকভাবে কিংবা হাতে কলমে এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে রয়ে যায়। এই সরকার আসার পরেই কয়েকদিন আগে সে আইনটি বাতিল হয়, অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে এখন আইনগতভাবে এবং বাস্তবিকভাবে নির্বাচন কমিশনের কাছে রয়েছে। সেখানে বলা হচ্ছে স্বতন্ত্র একটি কর্তৃপক্ষ করা। স্বতন্ত্র কর্তৃপক্ষ করা মানে হচ্ছে এটা নির্বাচন কমিশনের অধীনে থাকছে না। সে জায়গায় প্রধান নির্বাচন কমিশনের আপত্তি যে স্বতন্ত্র
যদি একটি কর্তৃপক্ষ করা হয় তাহলে এখানে যেহেতু ভোটার তালিকার বিষয় রয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেটি খর্ব হবে। একই সাথে স্বাধীন সীমানা পুনর্নির্ধারণে কর্তৃপক্ষের কথা বলা হয়েছে। সেক্ষেত্রেও প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে আমরাই তো স্বাধীন, নির্বাচন কমিশনই তো স্বাধীন, তাহলে এত স্বাধীন কর্তৃপক্ষ কেন লাগবে? কারণ এই নির্বাচন কমিশনের একটা রোড ম্যাপ থাকবে, সেই রোড ম্যাপ অনুযায়ী সে সীমানা পুনর্নির্ধারণ করবে। কিন্তু তার সাথে ওই স্বাধীন কমিশনের যদি ওই স্বাধীন কমিশনের প্রতি যদি তার নিয়ন্ত্রণ না থাকে, সে এক ধরনের রোড ম্যাপ করলো, সেই রোড ম্যাপ অনুযায়ী সে ওই কমিশন সীমানা পুনর্নির্ধারণ করতে পারলো না, সেক্ষেত্রে তাদের কাজের তো একটা বিচ্যুতি ঘটবে। সেক্ষেত্রে বলা হয়েছে যে আসলে এই তিনটা ইস্যুই মূলত নির্বাচন কমিশনের স্বাভাবিক যে কার্যক্রম সেটাকে ক্ষতিগ্রস্ত করবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেই ক্ষমতাকে নষ্ট করবে। জি, আমরা যেটি দেখতে পারলাম যে 150টির মতো সুপারিশ অথবা প্রস্তাব যেটি বলি যে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, এর মধ্যে আর কোন কোন বিষয় আছে, যেহেতু বিস্তারিত আপনার আলোচনা হয়েছে অথবা আপনি দেখেছেন, তাদের কথা শুনেছেন, যে কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে তাদের মধ্যে আপত্তি হোক অথবা একরকমের দ্বিধা হোক আসলে কাজ করছে নির্বাচন কমিশনের মধ্যে? এখানে আসলে মোটা দাগে বলা যায় এই তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, আর অন্যান্য বিষয়গুলো আসলে ছোটখাটো বিষয়। কিন্তু এখানে প্রধান নির্বাচন কমিশনার আজকে যেটি জোরালোভাবে বলেছেন যে তার যেহেতু প্রধান উপদেষ্টার এক ধরনের টাইম ফ্রেম দেয়া আছে এবং সেই টাইম ফ্রেম অনুযায়ী আগামী ডিসেম্বর অথবা পরবর্তী জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। কিন্তু পরবর্তী জুন বলতে ছাব্বিশের মে জুনে যদি নির্বাচন চিন্তা করা হয় তখন বর্ষাকাল, আর ওই সময় সাধারণত বাংলাদেশে কোনো নির্বাচন আয়োজন করা হয় না। নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে ঋতুগত কারণে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে নির্বাচন ডিসেম্বরে অথবা জানুয়ারিতে করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার যেটি বারবার বলছেন যে সংস্কার সুপারিশগুলো চূড়ান্ত না হওয়ার কারণে, আইন বিধিগুলো নির্ধারিত না হওয়ার কারণে তিনি আসলে নির্বাচনের মূল সে প্রস্তুতিগুলো নিতে পারছেন না এবং সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে ওনার প্রস্তুতি কমপ্লিট করতে হবে। প্রস্তুতি কমপ্লিট করে অক্টোবরের পর তফসিল ঘোষণা করতে হবে। যে ঠিক এই জায়গাটাতে ইকরামুল হক সাহেব আমি আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর সুলতান মাহমুদের কাছে যেতে চাই। ডক্টর সুলতান মাহমুদ, নিশ্চয়ই আপনি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন। ডক্টর সুলতান মাহমুদ, যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই বিষয়গুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কিভাবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে? ধন্যবাদ। আসলে সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে 150টি, এখানে কিছু চমৎকার সুপারিশ আছে নিঃসন্দেহে, সেগুলো ভালো। যেমন বলা হচ্ছে যে ফেরারি আসামি যারা ফেরারি তারা নির্বাচন করতে পারবে না, বা এই ধরনের অনেক কিছু দেওয়া আছে। কিন্তু নির্বাচন কমিশন যেটি প্রধান নির্বাচন কমিশনার সহ অনেকে যে আপত্তিটা করছেন সেটি খুবই যৌক্তিক একটা আপত্তি। এই জন্য যে আমরা এতদিন জানি এবং আমাদের একটা দীর্ঘদিনের লড়াই যে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে কতটা স্বাধীন করতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য। এবং আমরা সবসময় সরকারকে দোষ দিয়ে আসছি যে সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করতে দেয় না, নির্বাচন কমিশনকে কাজ করতে দেয় না। কারণ আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন প্রশাসন ঠিক সেভাবে সাজানো হবে। তো এরকম একটা আইন সংবিধানে আছে এবং আমরা জানি যে নির্বাচন কমিশন একটি শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান এবং স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে বিশেষ কিছু আইন করেও কিছু স্বাধীনতা দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে বিভিন্ন সময়ে। কিন্তু আমরা দেখি যে সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরো কিছু ছোট ছোট আইনের ফলে নির্বাচন কমিশন বিভিন্ন স্বাধীনতা তাদের খর্ব হয়েছে। এখন সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে, এই সুপারিশগুলো নিয়ে যে সুস্পষ্টভাবে তিনটির ব্যাপারে যে আপত্তি উঠেছে, এই তিনটির ব্যাপারে আসলে আপত্তি ওঠা যায় এই জন্য যে একটি স্বাধীন প্রতিষ্ঠানকে আবার আরেকটি স্বাধীন প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করতে হবে। এই জন্য যে যদি ডিলিমিটেশনের ব্যাপার হয়, অর্থাৎ সীমানা পুনর্নির্ধারণের ব্যাপার হয়, তো তারা রিপোর্ট না দেওয়া পর্যন্ত, তারা নির্ধারণ না করা পর্যন্ত নির্বাচন কমিশন কাজ করতে পারবে না। কিন্তু এটি কিন্তু নির্বাচন কমিশনের যে স্বাধীন সত্তা, স্বাধীন যে বৈশিষ্ট্য, সেটি কিছুটা খর্ব হয়, কিছুটা না, এটা পুরোপুরি খর্ব হয়। কারণ তাকে আবার আরেকটা প্রতিষ্ঠানের উপরে, বিশেষ করে ন্যাশনাল আইডি কার্ড বা বিশেষ করে ভোটার তালিকা, এগুলো তো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে সুন্দরভাবে করতেই পারে। তো এটার জন্য আলাদা কোনো কমিশন করে, আলাদা কোনো স্বাধীন প্রতিষ্ঠান করে এটা করা, কারণ আমরা জানি যে নির্বাচন কমিশনের মূল দুটি কাজ, একটি হচ্ছে সংসদ নির্বাচন করা আর একটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করা। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি চায় তখন তারা স্থানীয় নির্বাচনে
তারা করে দিতে পারে। কিন্তু যখন এরকম আলাদা কোনো একটা প্রতিষ্ঠান তৈরি হবে তখন কিন্তু তাদের দায়বদ্ধতা, বিশেষ করে আরেকটা যে বড় প্রশ্ন তৈরি হয়েছে সেটি হচ্ছে যে যে তাদেরকে পার্লামেন্টারি একটি তদন্ত সংস্থার মধ্য দিয়ে তাদের বিচার করা হবে। তো আমার কথা হচ্ছে যে একটি যেমন তাদেরকে দায় মুক্তি দেওয়া ছিল ঠিক আছে, কিন্তু তারা কিন্তু প্রচলিত আইনের বাইরে ছিল না। তারা যদি কোনো অপরাধ করে তাহলে তাদের দায়িত্ব শেষ হওয়ার পরে তারা কিন্তু প্রচলিত আইনের মধ্যে তাদেরকে বিচার করা যায়। কিন্তু যদি এইরকম পার্লামেন্টারি কোনো রেসপন্সিবল জায়গায় তাদেরকে নেওয়া হয় তাহলে, যেটি স্যাম সাহেব বলছিলেন, খুব সত্য কথাই বলছিলেন, যে আসলে ওই সংসদ সদস্য যদি তার উপরে ক্ষুব্ধ থাকে বা তার কোনো ক্ষোভ থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে একটি উদ্দেশ্যমূলক বিচার হতে পারে, যেটা এমন একটা হতে পারে। দ্বিতীয়ত হতে পারে যে সরকার, অর্থাৎ যে সরকার থাকবে সেই সরকার কিন্তু তার উপরে একটা প্রভাব বিস্তার করার সুযোগ থাকবে, যার ফলে দেখা যাবে যে যে সরকারের উইনিং চান্স বেশি থাকে, যে দলের উইনিং চান্স বেশি থাকবে, নির্বাচন কমিশন অনেক সময় তার পক্ষে পক্ষপাতিত্ব করতে পারে। এই পক্ষপাতিত্ব তৈরি হওয়ার সুযোগ বেশি তৈরি হবে যখন এই সংসদ তদন্ত কমিশনের মধ্য দিয়ে বা সংসদীয় জবাবদিহিতার মধ্য তাকে আনার প্রচেষ্টা চালানো হবে। তো আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশনকে যদি আমি আরো বেশি করে দায়বদ্ধ করতে চাই, আরো বেশি করে ধরতে চাই, বেশি করে আইন দিয়ে পেছাতে চাই, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের যে স্বাধীন সত্তা, অর্থাৎ সাংবিধানিক ভাবে যে নির্বাচন কমিশন সকলের ঊর্ধ্বে, কারণ নির্বাচন কমিশনকে একবার নিয়োগ দিলে কিন্তু নির্বাচন কমিশনকে আর সরানো যায় না। যদি তাকে বল প্রয়োগ করে বা কোনোভাবে সে নিজে থেকে পদত্যাগ না করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন ভেঙে যায় না। কিন্তু দেখেন, যদি এরকম প্রক্রিয়া আবারও চলতে থাকে তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব যে ওই ঘুরে ফিরে আবার একইভাবে নির্বাচন কমিশনের যে যতটুকু স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাটুকু ভেঙে যেতে পারে বা খর্ব হতে পারে। তারপরে আপনি দেখেন যে একটি নির্বাচন কমিশন যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রিকোয়েস্টের ভিত্তিতেও নির্বাচন করে দেয়, সেখানেও কিন্তু সীমানা নির্ধারণ অথবা যে আরো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে তারা কিন্তু দ্বিধায় পড়ে যাবে। তো এখন নির্বাচন কমিশন হয়তো, যেমন আমরা জানি যে আগামী মার্চের মধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে ফেলতে পারবে, কিন্তু এখন যদি আরেকটা কমিশনকে দায়িত্ব দেওয়া হয় তখন ওনারা হয়তো বলবে যে না, আমাদের আরো দেরি লাগবে, আমাদের আরো সময় লাগবে। তখন কিন্তু দুইটাই কিন্তু প্রতিষ্ঠান, দুইটাই স্বাধীন প্রতিষ্ঠান। এই স্বাধীন প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে এবং কেউই স্বাধীনভাবে কাজ করতে পারবে না এবং আলটিমেটলি সরকারের প্রভাব তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হবে সুস্পষ্টভাবে। এই জন্য আমি মনে করি যে তাদের 150টি সুপারিশের মধ্যে অনেক ভালো সুপারিশ আছে এবং আমরা জানি যে আসলে কাগজে লেখা থাকলে সেটি কিন্তু সংবিধান হয় না, যদি মানা হয় তাহলে আমরা মনে করবো সেটি সংবিধান। তো এখন কমিশন সুপারিশ দিল কিন্তু মানলো না, সেটি বাস্তবায়ন হলো না, তাহলে কিন্তু এসব সুপারিশের কোনো দাম নেই। এবং আমরা জানি যে আমাদের সংবিধান কিন্তু 72-এর সংবিধানও অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেক ভালো ভালো কথা আছে, তো আমরা ওগুলো অনেক সময় মানি না। আমাদের সংবিধানে কিন্তু আইনের শাসনের কথা বলা আছে, আমাদের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে, আমাদের সংবিধানে কিভাবে সংবিধানের প্রাধান্য রক্ষা করা যায়, সংবিধানের মালিক জনগণ, সবই বলা আছে। কিন্তু যদি মানা না হয় এবং না মানার জন্য আবার বিভিন্ন লুপহোলস তৈরি করা হয়, বিভিন্ন উইকনেস তৈরি করা হয়, আইন দ্বারা আবার সাংবিধানিক আইনকে বিধিবদ্ধ করা হয়, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। এবং আমি মনে করছি যে আরেকটি রেড সিগন্যাল হতে যাচ্ছে যদি এরকম নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠানকে আরো কোনো স্বাধীন প্রতিষ্ঠান দ্বারা দায়বদ্ধ করার চেষ্টা করা হয়, তখন কিন্তু সমস্যা তৈরি হবে। তো মূল কথা হচ্ছে যে কমিশন যে সুপারিশগুলো দিচ্ছে এটি মানার মানসিকতা আমাদের তৈরি করতে হবে এবং আমার যদি মানার মানসিকতা তৈরি করতে পারি তাহলে আমরা মোটা দাগে চিন্তা করতে পারি, তাহলে অবশ্যই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব হবে। কারণ আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করা। ডক্টর সুলতান মাহমুদ, সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে গিয়ে যদি আবার আমরা দায়বদ্ধতার পড়ে যাই তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমাকে একটি বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আমি একটু বিরতির পর শুরুতেই যেতে চাই একরামুল হক সায়েম আপনার কাছে। একরামুল হক সায়েম, আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে প্রস্তাব অথবা যে পরামর্শ দেয়া হচ্ছে অথবা দাবি দেয়া হচ্ছে, তারা অনেকেই বলছে সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচনের কথা। এই বিষয়টি আসছে, নির্বাচন কমিশনের কোনো আলাপ আলোচনায় কি আসলে এই বিষয়টি উঠে আসছে? তারা কি এগুলো নিয়ে কিছু ভাবছে অথবা সুপারিশের মধ্যে এই সংশ্লিষ্ট কিছু রয়েছে যেগুলো আসলে যুক্ত হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে?
আচ্ছা, সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা আমাদের সংগঠনের উদ্যোগে একটি সেমিনার করেছিলাম। সেই সেমিনারে ডক্টর বদিউল আলম মজুমদার ছিলেন, মাননীয় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ছিলেন। সেখানে রাজনৈতিক দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে তাদের পক্ষে বিপক্ষে অবস্থান তুলে ধরেছিলেন এবং সেখানে আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে দেখেছি বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সবাই কিন্তু সংখ্যানুপাতিকের পক্ষে ছিলেন। কেন? আমি যদি একটু এই জায়গাটাতে প্রশ্ন রাখি যে কেন বিএনপি, আমরাও যেটা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে, বিএনপি আসলে এই বিষয়টির পক্ষে নেই, কিন্তু আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেগুলো আসলে এই প্রক্রিয়ায় চাচ্ছে কেন? আচ্ছা, ধরুন বিএনপি 30% ভোট পেল, কিংবা বিজয়ী পার্টি হিসাবে বিএনপি ধরেন 40% ভোট পেল, তাহলে বিএনপি এই 40% কিন্তু 300 যে সংসদ সদস্য তার 40% সংসদ সদস্য বিএনপি পাবে। তাতে হবে হলো 90-এর মতো, সম্ভবত 40 হলে 120-এর মতো, 120 হবে, 40% হলে 120-এর মতো হবে। কিন্তু সাধারণভাবে সংখ্যাগরিষ্ঠতা হলো 151-র উপরে, 151। আমরা দেখেছি যে যারা মানে ক্ষমতা গ্রহণ করেছে তারা 160 বা এর বেশি আসন পেয়েছে। তো সেক্ষেত্রে আপনি সংখ্যানুপাতিক সিস্টেম বললে এখানে কিন্তু বিএনপি ওই 40% ভোট পেয়েও কিন্তু ক্ষমতায় এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, তাকে এই দলগুলোর উপর নির্ভর করতে হবে। অন্যদিকে ধরেন 1% ভোট যদি গণ অধিকার পার্টি পায়, তার কিন্তু 3টা আসন নিশ্চিত হয়ে যাবে। হয়তো এই 1% ভোটে সে একটা আসনেও হয়তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানেই যেতে পারেনি, কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে সে 3টা আসন পেয়ে যাবে। এটা হলো ছোট দলগুলোর সুবিধা। সে সারা দেশে যে ভোট আছে এই ভোট দিয়ে সে একটা নির্দিষ্ট শতাংশ পেলে একটা নির্দিষ্ট শতাংশ আসনের মালিক হয়ে যাবে। তাতে বড় দলগুলোর উপর একটা চাপ তৈরি হবে। এটা হলো ছোট দলগুলোর একটা ইতিবাচক দিক। এই জন্য বিএনপি ছাড়া বাকি দলগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু বড় দলের সমস্যা হলো তখন আসলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে পারে। ছোট দলগুলোর অতি নির্ভরতার কারণে ক্ষমতা এক ধরনের কি বলা যায়, মানে ভারসাম্যহীনতায়, কার্যক্রম পরিচালনা এক ধরনের মানে ডিস্টার্বনেস তৈরি হতে পারে। তাদের নিয়ন্ত্রণের যে জায়গার বিষয়টা অথবা সিদ্ধান্ত গ্রহণের জায়গার যে বিষয়টি, স্টেকহোল্ডার অনেক বেশি হয়ে যাবে। এখন ছোট দলগুলো তার বড় দলের সাথে জোটবদ্ধ ভাবে নির্বাচন করলে বড় দলগুলোর সাথে আসন পাওয়ার জন্য দর কষাকষি করে। সেখানে 1-2টা আসন পেতে পারে, না পেলে তাদেরকে হয়তো পরবর্তীতে নানানভাবে সুযোগ সুবিধা দেওয়ার দেওয়া হয়, আশ্বাস দেওয়া হয়। কিন্তু যখন সংখ্যানুপাতিক নির্বাচন হবে তখন এই দর কষাকষির আর সিস্টেম থাকবে না। তখন বরং বড় দল ছোট দলগুলোর উপর নির্ভরশীল হবে। তাদেরকে নানানভাবে সরকারে রাখার জন্য তাদেরকে নানান সুযোগ সুবিধা দিতে হবে। ভোটের হিসেব নিকেশে যেগুলো আমরা বলতে পারি যে আসলে ভোটের হিসেব নিকেশে রাজনৈতিকভাবে ছোট দল তারা আসলে আপার হ্যান্ডে থাকবে বড় রাজনৈতিক দলগুলোর থেকে একভাবে, আপনি যেটা বলছেন। রাইট। এবং এই সংখ্যানুপাতিক পদ্ধতি যারা চান বিশেষজ্ঞ পর্যায়ে তারাও বলছেন যে এককভাবে যে ক্ষমতা প্রয়োগ করে বড় দলগুলো, এটি আসলে অনেকটা খর্ব হবে এবং এটি গণতন্ত্রের জন্য এক ধরনের ইতিবাচক বলে তারা মনে করেন। কিন্তু আবার যে ক্ষমতার ভারসাম্যে এক ধরনের সমস্যা তৈরি হতে পারে। সুপারিশে যেটা আছে, আমরা দেখেছি যে বদিউল আলম মজুমদার তিনি যেহেতু আগে থেকে নির্বাচন নিয়ে কাজ করছেন, তিনি এবং তার কমিশনে যারা আছেন এরা সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষেই ছিলেন। কিন্তু চূড়ান্তভাবে যে সুপারিশটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন সেটা কিন্তু এখনকার যে পদ্ধতিতে হয় সাধারণ পদ্ধতিতে এভাবেই করার সুপারিশটি করা হয়েছে। আপনি জানেন যে এখানে উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষের প্রস্তাব করা হয়েছে। নিম্নকক্ষের নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই করার সুপারিশ করা হয়েছে, কিন্তু উচ্চ কক্ষের নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার কথা বলা হয়েছে। জি, এবং আরেকটি বিষয় একটু আপনি যেমনটা বলছিলেন যে স্থানীয় নির্বাচনের বিষয়, আরেকটি বিষয়ে যেটি নিয়ে আলোচনা হচ্ছে তা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের যে বিষয়টি, এই বিষয়টি আসলে কি হচ্ছে নির্বাচন এই বিষয়টি আজকেও আলোচনা হয়েছে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন, এই দুই কমিশন থেকে বলা হয়েছে যে স্থানীয় নির্বাচন সংসদ নির্বাচনের আগে হওয়া এবং নির্দলীয় সরকারের অধীনে হওয়া। তাদের যুক্তি হলো যে দলীয় সরকারের অধীনে হলে তখন একটা পাওয়ার পলিটিক্স হয়,
ক্ষমতাসীন দলই আসলে নানানভাবে কারচুপি করার সুযোগ পায়, ভোটের মাঠ নিয়ন্ত্রণ করার সুযোগ পায়। সেক্ষেত্রে নির্দলীয় সরকারের অধীনে হওয়া আর বর্তমান প্রেক্ষাপটে তাদের যুক্তি যে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে যদি স্থানীয় সরকারের কিছু নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার আয়োজন করে তাতে তাদের নির্বাচন পরিচালনা করার এক ধরনের সক্ষমতা বাড়বে। একই সাথে আপনি জানেন যে স্থানীয় সরকারের এখন কাঠামোগুলোতে কিন্তু জনপ্রতিনিধি নাই, শুধুমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া, এবং ইউনিয়ন পরিষদেও কিন্তু অনেকে পলাতক আছেন, কেউ কেউ বরখাস্তও আছেন জনপ্রতিনিধিদের। সেক্ষেত্রে জনগণের সেবা কিন্তু এখানে বিঘ্নিত হচ্ছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা দ্বিতীয় যুক্তি যে দ্রুত নির্বাচন দিয়ে সেখানে জনপ্রতিনিধি নিশ্চিত করা। এবং এখানে একই সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি এই সুপারিশে করা হয়েছে, সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা হচ্ছে এখানকার ভোটার। সংসদের উচ্চকক্ষের সদস্য, সংসদের নিম্নকক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধি বিভিন্ন পর্যায়ে তারা হবে এই নির্বাচনের ভোটার। তো সেক্ষেত্রে আমার সংসদ নির্বাচনের পরে তো আমার রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, সেখানে যেন আসলে সমস্যা না হয় এবং এই স্থানীয় নির্বাচনের প্রতিনিধিরা যেন আসলে যোগ্য প্রতিনিধিরা উঠে আসে, সেক্ষেত্রে এই সংসদ নির্বাচনের আগে নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের সুপারিশটি এই সংস্কার কমিশন করেছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে যে আমার তো মূল ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, যেটি আমাদের আরেকজন আলোচক বললেন যে সংবিধানের ম্যান্ডেট কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় নির্বাচনের কোনো ম্যান্ডেট কিন্তু নির্বাচন কমিশনের নাই। সেটি হলো সরকারের রিকোয়েস্টে, অর্থাৎ সরকারের আহ্বানে স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন আহ্বান করে সেই আহ্বানের প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করে। সেক্ষেত্রে সিইসি বলছেন যে এখন যে সময় আছে, এই সময়ে তো আমার আইনবিধিগুলোই চূড়ান্ত হয় নাই, আমার তো জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো আছে একেবারে ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই নির্বাচনগুলো করতে আমার কমপক্ষে 1 বছর সময় লাগবে। আর সেই 1 বছর যদি আমি স্থানীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে প্রধান উপদেষ্টার যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমে সংসদ নির্বাচন করা খুব ঝামেলা হয়ে যাবে। এবং সার্বিক যে অবস্থা, যেই ভাবে কাজ এগোচ্ছে, যেইভাবে অগ্রগতি হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন অথবা একটি টাইমলাইনের কথা বলেছেন যে এই বছরের শেষ নাগাদ অথবা পরবর্তী বছরের জানুয়ারি হোক অথবা মাঝামাঝির মধ্যে যে বিষয়টি আলোচনা হচ্ছে, এর মধ্যে কি আসলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার পথেই আসলে রয়েছে নির্বাচন কমিশন, নাকি এর মধ্যে আপনি জটিলতা দেখতে পাচ্ছেন? না, জটিলতা তো কিছু আছেই। জটিলতা আছে বলেই কিন্তু প্রধান উপদেষ্টা আজকে বারবার বলেছেন যে আমার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। উনি বলছেন যে রাজনীতিবিদরা বলছেন তাদের জন্য ভোটের মাঠ তৈরি করতে, কিন্তু আমারই তো মাঠ তৈরি হয় নাই, আমার জন্যই তো মাঠ তৈরি হয় না, তো নির্বাচন কমিশনের জন্যই মাঠ তৈরি হয় না। এবং সেই মাঠ তৈরি করার জন্য যে ধরনের বিধিবিধানগুলো দরকার, যে এখন নির্বাচন কমিশনের আগের যেই আইন বিধিগুলো আছে সেগুলো আছে, কিন্তু যেহেতু সংস্কারের কথা বলা হচ্ছে, এখন কোন বিধির আলোকে, কোন আইনের আলোকে সে প্রস্তুতিগুলো নেবে। প্রস্তুতিগুলো বলতে ধরেন সীমানা পুনর্নির্ধারণ আইন, সীমানা পুনর্নির্ধারণ আইন চূড়ান্ত না হলে সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম শুরু করবে কিভাবে, রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়ায় যেতে হবে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, তো সেটার একটা আইন আছে, কিন্তু এই আইনের তো সংস্কার হবে, তো সেই সংস্কারটা কবে হবে, কবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে, এরকম সবগুলো ক্ষেত্রেই যে এই আইন বিধিগুলো চূড়ান্ত না হলে আসলে চূড়ান্ত প্রস্তুতিতে তিনি যেতে পারছেন, কাজগুলো শুরু করতে পারছেন। কিন্তু তিনি এও বলছেন যে আগে তো নির্বাচনগুলো 3 মাসেও হয়েছে, 3 মাসের প্রস্তুতিতে হয়েছে। ধরেন 96 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এরপরে 2001-এর নির্বাচন 3 মাসের মধ্যেই তো হয়েছে। তিনি বলছেন যে আমি করতে পারবো, আমি প্রস্তুত আছি, কিন্তু যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলো আসলে কখন হবে, কোন প্রক্রিয়ায় হবে, কিংবা সংস্কারগুলোর আসলে মানে কোন কোন সংস্কারগুলো হবে, আইনবিধিগুলো আসলে আমার হাতে কেমন থাকবে, এই বিষয়গুলো চূড়ান্ত না হলে চূড়ান্ত প্রস্তুতি আসলে যাওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জের কথা তিনি বলেছেন এটা বড় চ্যালেঞ্জ, যদি এগুলো সম্পন্ন না হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা বড় চ্যালেঞ্জ।
জি, একরামুল হক স্যার, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। আমি একটু ডক্টর সুলতান মাহমুদের কাছে যেতে চাই একই বিষয় নিয়ে। আসলে ডক্টর সুলতান মাহমুদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই যে আমরা কথা বলছিলাম সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে যে আলোচনা চলছে, আপনি নিশ্চয়ই শুনছিলেন। একরামুল হক সায়েম বলছিলেন, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন, আপনি কি মনে করেন? আসলে আপনি ঠিকই বলেছেন যে এই বিষয়গুলো আমাদের খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। এই ব্যাপারটি কিন্তু একটি বিরাট জটিল প্রক্রিয়া, কারণ স্থানীয় নির্বাচন এটা কিন্তু বলা যেতে পারে এটি প্রতিনিয়ত এটা চলতেই থাকবে। বিশেষ করে আমরা খেয়াল করি, যেমন বলা হচ্ছে যে নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় নির্বাচন, কিন্তু আমি ধরলাম যে এবার আমি নিরপেক্ষ সরকারের অধীনে করলাম, কিন্তু আগামীবার কিসের অধীনে করব? কারণ স্থানীয় নির্বাচন, পৌরসভা নির্বাচন একসময় হয়, সিটি কর্পোরেশন নির্বাচন একসময় হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচন একসময় হয়। শুধু তাই নয়, জাতীয় নির্বাচনের যে উপনির্বাচনগুলো, সেটিও কিন্তু আর কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। কাজে এই ব্যাপারটা নির্বাচন কমিশনকে স্বাধীন জায়গায় থেকে বিষয়গুলোকে পরিষ্কার করতে হবে যে স্থানীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার করবে না রাজনৈতিক সরকার করবে, সেটি বড় কথা না। বড় কথা হচ্ছে নির্বাচন কমিশনকে আমার বেশি স্বাধীনতা দিতে হবে। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সংখ্যানুপাতিক যে বিষয়টা আসছে, এটি যে প্রক্রিয়াটা আমাদের কাছে এখন মনে হচ্ছে যে এই প্রক্রিয়া বাংলাদেশের নির্বাচন সামনে হচ্ছে না, এটি হওয়ার কোনো সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি না, মানে খালি চোখে। তো আর সংখ্যানুপাতিক অবশ্যই একটা উন্নত বিশ্বের একটি গুড মডেল নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা বাংলাদেশের নাগরিকরা আমরা মানসিকভাবে কি রকম প্রস্তুত আছি, আমাদের যারা রাজনৈতিক নেতা অথবা আমাদের যেসব রাজনৈতিক দল, তারা কি সেই সমমানসিকতা আছে কিনা। যেমন সাইম সাহেব বলছিলেন যে ছোট দল এক ধরনের বিশেষ সুবিধা পাবে এবং বড় দলগুলোর এক ধরনের অসুবিধা হবে। এবং আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, সেই কালচারে কিন্তু এমন আছে যে সংসদ পরিচালনা করা খুব জটিল হয়ে যায়। কারণ আমরা এখানে জানি যে ওয়াকআউট হলে ওটা বয়কটে পরিণত হয় এবং আর আসে না, 90 দিন না পূরণ হওয়া পর্যন্ত আর সেই এমপি সাহেব আর পার্লামেন্টে যায় না। এবং তখন দেখা যাচ্ছে যে সরকারি যদি 70 অনুচ্ছেদ না থাকে, কারণ আমাদের সংস্কারে তো 70 অনুচ্ছেদ থাকবে না, তখন কি হবে? সরকার ভেঙে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। এবং নানাভাবে যে সাংবিধানিক যে জায়গাটা যে বলা আছে, সংবিধানে বলা আছে যে সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন যিনি নেতা, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাবো, যদি এরকম সংখ্যানুপাতিক অবস্থায় যায়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে যে সাংবিধানিক যে সংসদীয় কালচার রয়েছে আমাদের এক্সিস্টিং, সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ প্রতিদিন সরকার ভেঙে যাবে, প্রতিদিন নির্বাচন করতে হবে, এরকম কিছু জটিলতাও তৈরি হবে। হয়তো কিছু আইন দিয়ে, কিছু নিয়ম দিয়ে কিছুটা বেড়া জালে ফেলা যাবে, কিন্তু রাজনৈতিক নেতাদের অথবা সংসদ সদস্যদের বাক স্বাধীনতার প্রশ্নটাও তখন প্রশ্নবিদ্ধ হবে, যেটা দীর্ঘদিন থেকে হয়েছে যে 70 অনুচ্ছেদের ফলে নেতারা, সংসদ সদস্যরা সংসদের ভিতরে এবং কোনো কোনো সময় ছিল সংসদের বাইরেও কথা বলতে পারতো না। তাছাড়া আমি যেটা বললাম যে পলিটিক্যাল যে কালচার, এই কালচারে কিন্তু রয়েছে যে আমি যদি আমার নেতার বিরুদ্ধে কথা বলি, বা নেতা বলেছে যে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা স্থূল কারচুপি হয়েছে, আর আমি যদি বলি ওই দলের মধ্যে থেকে হয়, আমি যদি পরের দিন বলি যে না নির্বাচনটা তো খুব সুন্দর হয়েছে, তো পরের দিন আমাকে দল থেকে বহিষ্কার করে দিচ্ছে। তো আগে আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে যে আমরা কোন ধরনের মাইন্ড সেট আপে আসি। আমরা হঠাৎ করে একটা জিনিস প্রয়োগ করতে গেলাম, ওই আমাদের শিক্ষা ব্যবস্থার মতোই হবে যে আমরা মানে প্রয়োগ করতে গিয়ে আমাদের শিক্ষার 12টা বেজে গেল, আমাদের কোনো ইয়াই নেই, তাহলে কিন্তু হবে না। একটা জিনিস ধীরে ধীরে আমরা হয়তো এটা করতে পারি একটা আসনের ক্ষেত্রে বা দুটো আসনের ক্ষেত্রে, বা একটা ফরম্যাটে করতে পারি, হয়তো স্থানীয় ফরম্যাটে করতে পারি, কিন্তু একটা টোটাল বডিকে আমি চেঞ্জ করে ফেললাম। আর ফেলে যদি আমি আবার এই দিকে দেখেন যে আপনার 2টা কক্ষ হওয়ার কথা হচ্ছে, আবার প্রদেশ হওয়ার কথা হচ্ছে, তা আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে প্রদেশ আমি করে দিলাম, এই প্রস্তাব তো বহুদিন থেকে আসছে, কিন্তু আমার যে অর্থনৈতিক স্ট্রাকচার, আমার যে ক্যাপাসিটি, আমাকে প্রদেশ করলে আমার অনেকগুলো সচিবালয় করতে হবে, আমাকে অনেকগুলো কি বলে ওই বিভিন্ন সংসদ করতে হবে, প্রদেশগুলোতে রাজধানী করতে হবে, বিভিন্ন লোকজন নিয়োগ দিতে হবে। তো ওই ধরনের ক্যাপাসিটি বাংলাদেশের আছে বলে আমি মনে করি না। যে ধরনের চিত্র আমরা পত্রপত্রিকা দেখতে পাই, ওই চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি না। তো কাজে একটা জিনিস বলা যায়, কিন্তু আমি আমার বাংলাদেশে আমার প্র্যাকটিসটা কি, আমার কালচারটা কি, আমার মনটা কি, আপনি দেখেন আমাদের প্রত্যাশা তো অনেক কিছু ছিল। আমাদের প্রত্যাশা ছিল যে উপদেষ্টা হবে বিভিন্ন সেক্টর থেকে, যে আজকে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন জায়গা থেকে বা একটা সাইড থেকে কেন সব উপদেষ্টা হবে, কেন রাজশাহী থেকে হলো না, কেন চট্টগ্রাম থেকে হলো না, কেন খুলনা থেকে হলো না, এই যে অনেক কিছু ডিল করা যাচ্ছে না। তো আমরা একটা জিনিস হঠাৎ করে দিলাম
কিন্তু ফাইনালি ডিল করতে পারলাম না, তাহলে কিন্তু ওইটা লাভ নেই, বরং আরো একটা বিশ্রী অবস্থা, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। আমরা যেমন এর আগে দেখেছি যে উপনির্বাচন যখনই কোন গণতান্ত্রিক সরকারের অধীনে হয়েছে বা রাজনৈতিক সরকারের অধীনে হয়েছে, এটার প্রতি কিন্তু আস্থা আসে নাই কারো, একদম একতরফা হয়েছে। তো ওই স্থানীয় নির্বাচন অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। তো আমাদেরকে এইরকম সিস্টেম দাঁড় করাতে হবে। আমি পার্সোনালি যেটা মনে করি যে নির্বাচন কমিশনকে মোর ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং নির্বাচন কমিশনের জন্য দাঁত শক্ত হয়, দাঁত শক্ত করে যেন নির্বাচন কমিশন কামড় দিতে পারে। তাহলে না একটি রাষ্ট্রে খুব সুন্দরভাবে নির্বাচনী যে প্রক্রিয়া, আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা এবং দীর্ঘ এই এক যুগ ধরে তৈরি হয়েছে, এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য ওই শুধুমাত্র কাগজে কলমে লিখে হবে না, একদম সুস্পষ্টভাবে সুন্দর এবং কোনো এই গিনিপিকের মতো প্র্যাকটিস করে আজকে করলাম কালকে করব না, এটা করলে বাংলাদেশে কিছু হবে না। জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় কম, নিশ্চয়ই সময় পেলে আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু একরামুল হক সাম আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে যেমনটি বলছিলেন যে নির্বাচন কমিশন হাতে যে কাজগুলো রয়েছে এর মধ্যে অবশ্যই আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সংস্কার কিভাবে কি হবে, এগুলো সবকিছু সেট হলে নতুন রাজনৈতিক দল যেগুলো আসছে অথবা যেগুলো নিবন্ধিত হবে অথবা হতে চায় তাদের নিয়ে আসলে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কাজ করা। সে জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং জানেন যে একটি জাতীয় নাগরিক কমিটি, তাদের একটি রাজনৈতিক দল তারা আনবে এমনটা বলছে এবং ফেব্রুয়ারিতেই তাদের ঘোষণা দেওয়ার কথা রয়েছে এই সম্পর্কিত, এবং এইটি নিয়ে আসলে নানান আলোচনা হচ্ছে। এখন একটি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাওয়া অথবা নিবন্ধিত হওয়ার ক্ষেত্রেও বিভিন্ন প্রক্রিয়া আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্ষেত্রে শুধু জাতীয় নাগরিক কমিটি থেকে যেটি আসবে সেটা না, নিশ্চয়ই আরও বিভিন্ন রাজনৈতিক দল তারা আবেদন করবেন। যারা স্বল্প সময় ধরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন তাদের জন্য আসলে এই নিবন্ধনের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো ফুলফিল করা কতটা সহজ অথবা কঠিন হবে, এবং নির্বাচন কমিশন এগুলো নিয়ে কি ভাবছে, যেহেতু আবার একটা সংস্কারও হবে, তারপরে নিশ্চয়ই কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে, সেই ক্ষেত্রে বিষয়টি কতটা কঠিন অথবা সহজ হয়ে যাবে এই রাজনৈতিক দলগুলোর জন্য? আচ্ছা, সেটা হচ্ছে যে নিবন্ধন নিয়ে নানা ধরনের সমালোচনা ছিল গত কমিশনেও। গত কমিশনে দেখা গেছে যে এই রাজনৈতিক দলগুলো মাঠে খুব সাউন্ড, যারা বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিল, যাদেরকে যে রাজনৈতিক দলগুলোর নাম সবাই জানতো, তাদেরকে নিবন্ধন না দিয়ে অচেনা কিছু রাজনৈতিক দল, যাদেরকে আসলে যে রাজনৈতিক দলের নেতাদেরকে কেউ চিনতো না, যে রাজনৈতিক দলকে চিনতো না, সেই রাজনৈতিক দলগুলোকে কিন্তু নিবন্ধন দেওয়া হয়েছে। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং আমরা দেখেছি যে 5 তারিখের পরে আবার কোর্টের নির্দেশে কেউ কিছুটা প্রেশার ক্রিয়েট করে নির্বাচন কমিশনে, তখন যে নির্বাচন কমিশন ছিল, রাজনৈতিক দলের নিবন্ধন পেয়েছে। এবং তারা যখন রাজনৈতিক দলের নিবন্ধন পেয়েছে তাদের বক্তব্য ছিল যে তারা কিন্তু যেই ক্রাইটেরিয়াগুলো ছিল এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরেও তাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই, সরকারের হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। তো সেক্ষেত্রে এখন আসলে নতুন করে আবার নিশ্চয়ই রাজনৈতিক দলের নিবন্ধন যে প্রক্রিয়া, নিবন্ধনের যে আইন বিধি, সেগুলো আবার নতুন করে সংশোধন করা হবে, সেই প্রেক্ষিতে নিবন্ধন দেওয়া হবে। সাধারণভাবে পুরনো রাজনৈতিক দল যদি কোনো সংসদের নির্বাচন করে থাকে, সেক্ষেত্রে আইনে বলা হয়েছে যে কোনো নির্বাচনে, স্বাধীনতার পরের কোনো নির্বাচনে অংশগ্রহণ করে যদি 5 ভাগ ভোট পায় তাহলে ওই দল নিবন্ধন পেতে পারে। এটা হচ্ছে পুরনো রাজনৈতিক দল যে কোনো সংসদ নির্বাচনে যদি ওই দলের ব্যানারে, ওই দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়। আর এর বাইরে নতুন রাজনৈতিক দল হলে সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে অন্ততপক্ষে 100 উপজেলায় কমিটি থাকা। এ ধরনের বেশ কিছু, আবার সেখানে সমর্থক সংখ্যা কত, সেই ক্রাইটেরিয়াগুলো আছে। কিন্তু আমি যতটুকু জানি, জাতীয় নাগরিক কমিটি যেভাবে তার কমিটিগুলো করছে, যেভাবে তার নেটওয়ার্কিং আছে, তাতে তাদের নিবন্ধন পেতে খুব সমস্যা হবে বলে মনে হয় না। এটা নির্ভর করবে যে নিবন্ধনের নতুন করে আইন বিধি আসলে কি হচ্ছে। জি, এবং খুব ছোট করে আমি একটু জিজ্ঞেস করি যে আরেকটি বিষয় যেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, এটি নিয়ে আলোচনা সমালোচনা সবই আছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া অথবা নিতে পারবে কিনা, এই যে বিষয়টি সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে আসলে সেভাবে স্পষ্ট ধারণা কিন্তু আওয়ামী লীগ নিয়ে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ নিয়ে আসলে সরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কিংবা নির্বাচন কমিশন কারো পক্ষ থেকে কিন্তু খুব সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি। সবাই আসলে অনেকটা কৌশলী বক্তব্য দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো যে নির্বাচন কমিশন যেটি আজকেও বলেছে এবং এর আগেও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এটি আসলে রাজনৈতিক এবং আইনগত মীমাংসার বিষয়।
সাধারণভাবে যেসব দলগুলোর নিবন্ধন থাকে তফসিলের আগে, সেসব দলগুলোই নির্বাচনে সাধারণভাবে অংশগ্রহণ করতে পারে অন্য কোনো আইনি জটিলতা না থাকলে। সেক্ষেত্রে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছিলাম যে নিবন্ধন বাতিল করারও তো কাজটি নির্বাচন কমিশনই করে, সেক্ষেত্রে আসলে তারা খতিয়ে দেখবে কিনা যে পুরনো রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শর্ত পূরণ বা আইনগত অন্যান্য বিষয়। তো এই ব্যাপারেও তিনি খুব স্পষ্ট বলেন নাই। তিনি বলেছেন যে এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিকভাবে এর সমাধান হবে যদি সরকারের নির্বাহী বিভাগ থেকে কোনো আদেশ আসে কিংবা আদালত থেকে কোনো আদেশ আসে কিংবা ট্রাইব্যুনাল থেকে কোনো নির্দেশনা আসে, তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে। জি, একরামুল হক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ, এবং ডক্টর সুলতান মাহমুদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ। ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।